বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিরনগর সরকারি কলেজের অনলাইন অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনার এই মহামারী দুর্যোগের মধ্যে আমরা সবাই ঘরে আছি এবং ঘরে থেকে আমরা লেখাপড়ার সাথে সম্পৃক্ত থাকব। নাসিরনগর সরকারি কলেজের অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে সবগুলো মনোযোগ দিয়ে শুনবো এবং বোঝার চেষ্টা করব। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি আব্দুল হক, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নাসিরনগর সরকারি কলেজ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে, তোমরা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারো। আজকে আমি এখানে কয়েকটি ছবি দেখাচ্ছি, তোমরা একটু ছবিগুলো দেখলে বুঝতে পারবে যে এখানে গবেষণায় কর্মরত দুজন বিজ্ঞানী কাজ করছেন এবং কি নিয়ে কাজ করছেন। গাছপালা দেখা যাচ্ছে, গাছের জীবন রহস্য, যেগুলো বৈশিষ্ট্য, এগুলো জানার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে জিনিসটা, সেই জিনিসটা কি, বায়োটেকনোলজি। আমাদের আজকের এই যে আলোচনা বাংলাদেশের, আমরা সেটাই দেখব যে পাঠ পরিচিতিতে কী আছে। আজকের পাঠ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় পত্রের কৃষি অধ্যায় এবং যে আলোচনার বিষয় সেটা হলো, আজকের তারিখ হলো আমরা 1/7/2021। আজকের আলোচনার যে বিষয়টা সেটা হলো, আমরা এখানে দেখাচ্ছি শিখন ফলে। অর্থাৎ শিখন ফলে এখানে কি বলা হচ্ছে যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি জানতে পারবে যে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি বলতে কি তারা জানতে পারবে। ডিএনএ এবং আরএনএ কি জানতে পারবে। কৃষিতে বায়োটেকনোলজি পদ্ধতি ব্যবহার জানতে পারবে। যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি কি জানতে পারবে। কৃষিতে আইসিটির ব্যবহার জানতে পারবে। উচ্চ ফলনশীল প্রযুক্তি বা উন্নত বীজ উদ্ভাবনের ফলাফল জানতে পারবে। তারপরে পারমাণবিক কৃষি প্রযুক্তি কি জানতে পারবে এবং পারমাণবিক কৃষি প্রযুক্তির গুরুত্ব বলতে পারবে। বৈশ্বিক উষ্ণতা কি জানতে পারবে। জলবায়ু পরিবর্তনের কারণ বলতে পারবে। অর্থাৎ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আমরা এই শিখন ফলে আমরা নিয়ে এসেছি, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে আলোচনাটা শুনবে, খুবই উপকৃত হবে। আমরা এই মুহূর্তে আমরা একটা ভিডিও দেখতে চাচ্ছি। আমরা এই যে ভিডিওটার মাধ্যমে আমরা আমাদের যে আমেরিকার যে বায়োটেকনোলজি যে Do you want to be a ইন্ডাস্ট্রিটা part আছে, of a cutting-edge সেই ইন্ডাস্ট্রি industry সম্পর্কে that আমরা develops life-saving আমাদের medical এখানে devices as well as বিস্তারিত develops cleaner বলা আছে। energy? আমরা এই The biotech industry in ভিডিওটি একটু দেখে California নিই। is expected to grow by 10% by 2019. It offers job opportunities for entry-level employees and exciting career ladders for employees who choose to continue their education. My name's Annie Enriquez, and I'm the Principal Staffing Consultant with Genentech. I think the most exciting thing working in biotech and the biotech industry is the breakthrough science that we get to explore, in addition to the caliber of talent that we have here, knowing that we're all working towards that same goal. The biotechnology industry in California accounts for over 6,500 businesses. There are currently nearly 200,000 employees in the California biotech industry. In the next 5 years, it's projected that there will be close to 20,000 new jobs created in California, representing a 10% industry-wide employment growth by 2019. So when we're looking to hire a bioprocess manufacturing technician, it's really a blend of education, achievements, and also if there's any work experience. But I think what's most important is if they have the drive and the passion to do great work. What's important is to always be sure to highlight, even if they don't have the applicable work experience, is to be able to highlight their classroom projects, if they participated in any type of involvement with, like, for example, local chapters, associations, and then also, last but not least, any volunteer activities. The advice that I would give to an individual is really taking full advantage that you can go to. I always technical experts, research associate type of roles,
biological areas through rotations. We have two programs. One is called an Operations Rotation Development Program, to where you have an opportunity to rotate between different groups within our Pharma Technical Operations organization. So you could go from a quality role into a manufacturing role, into a supply chain role, into a process development role. So it really gives you a blend of really testing out the different areas and start to build that foundation in terms of at that end of the 2 years where you want to go. We also have another rotation program that's called the Pharma Technical Development Rotation, and it's in our process development group. So this one here is a little bit more hands-on technical, to where you have an opportunity to rotate between different labs, for example, to where you might go into our protein analytical chemistry group, to device development, to our clinical supply chain, to the pilot plant. So it really gives you that hands-on experience to really understand what your passion is and where you want to continue on with your career. For more information about earning potential for careers in California, please visit আমরা এতক্ষণে আমেরিকায় salarysurfer.ccco.edu. অবস্থিত বায়োটেকনোলজি For more ইন্ডাস্ট্রি information about তাদের যে careers in California, গবেষণার please যে visit কর্মযোগ্য আমরা সেটা দেখতে পেলাম, path2careers.net and এবং এই যে সারা পৃথিবী জুড়ে cacareercafe.com. বর্তমানে যে কৃষিকে নিয়ে এই যে To find a গবেষণা community চলছে, college near এর you, ফলশ্রুতিতে visit কি হচ্ছে, বায়োটেকনোলজি আমাদের cccapply.org কি অবদান and learn রেখেছে, more about how আমরা you এই can take the আজকের first আলোচনায় steps to আমরা a সুন্দর করে fulfilling career today. বাকিটা দেখব। আমরা এই ভিডিও, অনেকগুলো ভিডিও আছে, আমি শুধু একটা ভিডিও এখানে দেখালাম, বাকি ভিডিওগুলো আমরা পরবর্তীতে দেখব। অর্থাৎ আমাদের আজকের যে প্রথম যে আলোচনা, সেটা বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি কী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়োস এর অর্থ হলো জীবন এবং টেকনোলজি অর্থ হলো প্রযুক্তি। এই বায়োটেকনোলজি অর্থ জীবন নিয়ে যেই প্রযুক্তি, সেটাকে বলা হয় বায়োটেকনোলজি। এখানে এই সংজ্ঞায় কি বলা হয়েছে, কোনো ব্যবহারিক উদ্দেশ্যে জীবকোষের কোনো উপাদান কাঠামোকে পরিমিত পরিবর্তনের মাধ্যমে যদি একটি নতুন সৃষ্টিকে নির্দেশ করে, তাহলে তাকে বায়োটেকনোলজি বলে। এখানে কিছু বলা হচ্ছে যে ব্যবহারিক উদ্দেশ্যে জীবকোষের কোনো গঠনকে এমনভাবে পরিবর্তন করা, যে পরিবর্তনের ফলে যে নতুন একটা সৃষ্টি হবে, কিন্তু এটার ব্যাপক কোনো পরিবর্তন ঘটবে না, আকার আকৃতি পরিবর্তন হবে না, কিন্তু এর একটা ব্যবহারগত দিক থেকে একটা পরিবর্তন চলে আসবে। এই ধরনের নতুন সৃষ্টিকে বলা হচ্ছে বায়োটেকনোলজি। এই যে জীবকোষের গঠন, উপাদান এবং কাঠামোগত যে পরিবর্তনের মাধ্যমে আমাদের মাঝে নতুন কিছুকে উপস্থাপন করার যে কৌশল, এটাই বায়োটেকনোলজি। অর্থাৎ এখানে যে কথা বলা হয়েছে যে কোনো জীবকে মানব কল্যাণে প্রয়োগের যে কোনো প্রযুক্তিকে বলা হয় বায়োটেকনোলজি। এই জীবকে মানব কল্যাণে প্রয়োগের জন্য কোনো যে প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বায়োটেকনোলজি। আর এখানে সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দের প্রবর্তন করেন 1919 সালে হাঙ্গেরির প্রকৌশলী কার্ল এরেকি। এই কার্ল এরেকি এই সর্বপ্রথম 1919 সালের, মানে সালটা খুবই সুন্দর, 1919, এবং এই বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম আমাদের মাঝে নিয়ে আসে, ব্যবহার করেন। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা কি হচ্ছে, বায়োটেকনোলজির ফলটা কি হচ্ছে, আমরা একটু দেখি। এই যে কৃষিতে বায়োটেকনোলজির ফলটা আমরা দেখতে পাচ্ছি যে একটি ছাদের একটা ঘেরা, নিচে সুন্দর চাষ করা হচ্ছে। ডানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লাউ গাছে অসংখ্য লাউ ধরে আছে। স্বভাবত আমরা দেখি যে একটা দুইটা লাউ গাছে ধরে, কিন্তু আমরা এখানে এই যে বায়োটেকনোলজির যখন আমরা ইউজ করব, তখন দেখা যাবে যে এর আকার আকৃতি যে একটা পরিবর্তন, গঠনের পরিবর্তনের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য লাউ গাছে ধরেছে। এটা বায়োটেকনোলজিরই একটি ফল। আমরা আরেকটি জিনিস জানবো এখানে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, ডিএনএ এবং আরএনএ কি। উদ্ভিদ ও প্রাণী কোষে থাকে জিন। এই জিন যা বংশগতির একক। আমাদের এই যে বংশ যেটা আমরা বলি, সেই যে এক একটি বংশের এক একটি গতি থাকে।
এবং এক একটি বংশের এক একটি পরিচয় থাকে, এক একটি বৈশিষ্ট্য থাকে। আর এই যে বংশগতির যে পরিচয় বহন করে সেই বিষয়টার নাম হলো জিন। এই জিনের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে, একটি হলো ডিএনএ, আরেকটা হলো আরএনএ। আর এই ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ এবং আরএনএ যেই মানে সব ডিএনএর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যা উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যকে ধারণ করে। ডিএনএ কী করে? যে উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্যকে ধারণ করে। আর আরেকটা হলো যে যদি যেসব জীবে ডিএনএ থাকে না, সেখানে আরএনএ ওই হলো বংশগতির একক। অর্থাৎ যদি ডিএনএর অনুপস্থিত থাকে, তাহলে আরএনএ সে বংশগতির যে বৈশিষ্ট্য ধারকটা সেটা হলো আরএনএ। তোমরা স্বাভাবিকভাবেই শোনো, যদি কোনো মামলা মোকদ্দমা বিভিন্ন পুলিশ যখন পরিচয় বের করতে না পারে, তখন ডিএনএ টেস্ট করে। অর্থাৎ ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে যে সে তার বংশগতি যে পরিচয়, তার বাবার সাথে বা ছেলে সন্তানের পরিচয়, এইগুলো কিন্তু খুব ডিএনএ টেস্টের মাধ্যমে খুব সহজেই বের করা যায়। ঠিক একই অবস্থায় আমরা এটা উদ্ভিদের ক্ষেত্রেও এটার এই উপকারিতা আমরা খুঁজে পাবো। এখানে আমরা একটা জিনিস দেখি যে এই যে এর ফলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কৃষির ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন গড়েছে। অর্থাৎ যা মরিচ গাছে দেখো মানে কি পরিমাণে মরিচ ধরেছে, এবং আঙ্গুর গাছে কীভাবে আঙ্গুর ধরেছে, পেঁপে গাছে পেঁপে, তারপর টমেটো গাছের ব্যাপক উৎপাদন। এই যে ব্যাপক উৎপাদন সেটা কিন্তু আগে ছিল না। অর্থাৎ এই বায়োটেকনোলজির ফলে, বায়োটেকনোলজি যখন কৃষিতে ব্যবহার হচ্ছে, এর ফলে কিন্তু কৃষিতে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ এই ডিএনএর যে মানে পরিবর্তন জিনের যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যের পরিবর্তনের মাধ্যমে এই যে আমাদের কৃষিতে একটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু এসছে। যেমন উদাহরণ হিসাবে আমরা একটা বলতে পারি যে পূর্বে আমরা দেখেছি যে আম গাছ অনেক বড় হতো, কিন্তু আম ছিল ছোট এবং টক। এখন উল্টো, এখন গাছ ছোট, হ্যাঁ, এবং এটা কীভাবে, এটা ডিএনএর এই যে ডিএনএর কম্বিনেশনটা চেঞ্জ করে সামান্য পরিবর্তন করে দেখা যাচ্ছে যে আম গাছ হচ্ছে ছোট, আম বড়, মিষ্টি, অধিক ফলনশীল। তার মানে হলো যে আম গাছ ছিল বড়, আম ছিল ছোট, ছিল টক, এর কম্বিনেশন চেঞ্জ করে এখন আম গাছ ছোট, আম বড়, মিষ্টি এবং ফলনশীল হচ্ছে। আমরা ছবিতে একটু আরেকটা জিনিস একটু দেখি। স্লাইডে দেখতে পাচ্ছি যে ডিএনএর কম্বিনেশন পরিবর্তন করায় উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, স্বাদে আসছে পরিবর্তন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এবং জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব প্রতিরোধী শস্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। তোমরা জানো যে আমাদের উপকূলবর্তী এলাকায় লবণ পানির পরিমাণ বেশি, যে কারণে এই আমাদের মিঠা পানিতে বা এই এলাকার সমতল ভূমিতে যেই ফসল উৎপাদন হয়, সে এলাকায় সেই ফসল উৎপাদন হয় না। এবং এই ডিএনএর এই যে কম্বিনেশন চেঞ্জের মাধ্যমে এখন ওই উপকূলবর্তী এলাকায় লবণাক্ত এলাকায় এখন ধান চাষ হচ্ছে, অর্থাৎ এই লবণ সহিষ্ণু ধান সেখানে উৎপাদন করা সম্ভব হয়েছে। আমরা এখানে ছবিতে দেখব যে আম চাষের কথা আমরা একটু আগে বলেছিলাম যে আম গাছ হবে ছোট, আম হয় বড়, মিষ্টি এবং প্রচুর ফলন ধরে। আমরা কিন্তু ছবিতে সেই বিষয়টি দেখতে পাচ্ছি। এখানে আমরা আরও কয়েকটি বিষয় আরও অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি। বেগুন, বরবটি, আঙ্গুর, তারপরে হলো টমেটো, এইসব আধুনিক চাষাবাদের ফলে কি পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে, আকার আকৃতির পরিবর্তনের ক্ষেত্রে কত বড় পরিবর্তন ঘটে গেছে এই ডিএনএর আকার আকৃতির পরিবর্তনের মাধ্যমে। এবং কৃষিতে এই বায়োটেকনোলজি ব্যবহার করে আমরা আজকে অনেক পরিবর্তন কৃষিতে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমাদের বিজ্ঞানীরা, আমাদের যারা এইটা নিয়ে গবেষণা করেন, তারা এই কাজটি করে চলেছেন। এখন এই কৃষিতে বায়োটেকনোলজি পদ্ধতির ব্যবহার, আধুনিক কালে জৈব প্রযুক্তির ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে। জৈব প্রযুক্তি মানে বায়োটেকনোলজি।
এবং এই বায়োটেকনোলজি এর অন্তর্ভুক্ত টিস্যু কালচার, বায়োগ্যাস, পরিবেশ ব্যবস্থা প্রভৃতি বিষয়গুলো কৃষির সাথে বিশেষভাবে সম্পৃক্ত। অর্থাৎ এখানে টিস্যু কালচার একটা বিষয় আছে, তারপর বায়োগ্যাস, পরিবেশ ব্যবস্থা প্রভৃতি বিষয় কৃষির সাথে বিশেষভাবে সম্পৃক্ত। এবং এই বায়োটেকনোলজির মাধ্যমে আমরা কি কি বিষয় এখানে আমরা আমাদের উপকারে আসছে আমরা একটু দেখি। যে বেশি মাংস, দুগ্ধ উৎপাদনকারী গবাদি পশু, বেশি ডিম, মাংস উৎপাদনকারী মুরগির জাত তৈরি করা সম্ভব হয়েছে। মানে দেখেছো পোলট্রি মুরগি আমাদের মাঝে এসছে, এটা কিন্তু বায়োটেকনোলজিরই ফল। তারপরে আমরা জানি যে কৃষিতে ব্যাপক পরিমাণের কীটপতঙ্গ আক্রমণ করে, হ্যাঁ, তারপরে বিভিন্ন লবণাক্ত, খরা, হ্যাঁ, প্রখর, তাপ সহনশীল এইসব এলাকায় আমাদের কোনো ফসল উৎপাদন হতো না। এখন আমরা কি পাচ্ছি যে কীটপতঙ্গ বিরোধী উদ্ভিদ উৎপাদন, যেটাতে কীটপতঙ্গ পর্যন্ত যে উদ্ভিদে টাচ করে না, বন্যা, খরা, লবণাক্ততা, প্রখর, তাপ সহনশীল শস্য জাত উৎপাদন, জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন গবাদি পশুর দুধ, রক্ত, মলমূত্র থেকে ঔষধ উৎপাদন করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের উপকার আমাদের আসছে। তারপরে কলকারখানার নির্গত রাসায়নিক পদার্থ বিক্রিয়া প্রশমনের জন্য অণুজীবের ব্যবহার, মনুষ্য সৃষ্ট বর্জ্য জঞ্জাল ধ্বংস এবং পরিবেশ নির্মূল করার কাজে অণুজীবের ব্যবহার করা হয়। এভাবে জৈব প্রযুক্তি তথা বায়োটেকনোলজি কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ও অসীম সম্ভাবনা সৃষ্টি করেছে। অর্থাৎ আমরা যে অনেকগুলো কথা এখানে পয়েন্টস দিয়েছি, যে পয়েন্টসগুলোতে আমরা এখানে বিশেষ করে 3টা পয়েন্টস খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এই ফলে আমরা আরও দেখতে পাচ্ছি যে এই বায়োটেকনোলজির ফলে যে কৃষিতে যে ব্যাপক একটি পরিবর্তন এখানে আমরা দেখতে পাচ্ছি যে করলা, হ্যাঁ, তারপরে এই যে বিভিন্ন আপেল, আঙ্গুর, এইগুলোর ব্যাপক পরিবর্তন, ব্যাপক উন্নয়ন হয়েছে। তারপরে বিষয়টা ছিল যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। প্রযুক্তি কেন্দ্রিক তথ্য আদান প্রদান, যোগাযোগ আইসিটির মূল কথা। অর্থাৎ এই যে প্রযুক্তি কেন্দ্রিক যে তথ্য আদান প্রদান, যোগাযোগ, এটাই হলো আইসিটির মূল কথা। এর মধ্যে তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিতরণকরণ, আদান প্রদানের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়াকে বলা হয় ইনফরমেশন টেকনোলজি বা যোগাযোগ প্রযুক্তি। তাহলে প্রযুক্তি কেন্দ্রিক তথ্য আদান প্রদান মূল কথাটা হলো যে এই প্রযুক্তি কেন্দ্রিক যে তথ্যটা, এই তথ্যটা কিভাবে আদান প্রদান করা হয় এবং এই যোগাযোগ করা হয়, এটাই হলো আইসিটির মূল কথা। তো এর মধ্যে কি জিনিসগুলো আসে? একটা হলো তথ্য সংগ্রহ করা, তথ্য সংরক্ষণ করা, প্রক্রিয়াকরণ করা, বিতরণকরণ এবং আদান প্রদান করা। এর সাথে সংশ্লিষ্ট যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ইনফরমেশন টেকনোলজি। আমরা এই যোগাযোগ প্রযুক্তির প্রধান উদ্দেশ্য হলো প্রধান উপাদান হলো কি, আমরা কিসের মাধ্যমে এই যোগাযোগটা রক্ষা করবো, কি প্রযুক্তি, কোন প্রযুক্তির সাহায্যে। এখানে আসছে মোবাইল, টেলিফোন, ফ্যাক্স, ইমেল, ইন্টারনেট ইত্যাদি। তো কৃষিতে আইসিটির ব্যবহারটা আমরা কিভাবে করবো? সাম্প্রতিককালে কৃষিতে যে উন্নতি, তার মূলে রয়েছে আইসিটি। আইসিটির মাধ্যমে কৃষকরা ঘরে বসে কৃষি উৎপাদনের বিষয় সম্পর্কে সর্বশেষ তথ্য জ্ঞান লাভ করতে সক্ষম হচ্ছে এবং কম্পিউটারের মাধ্যমে উদ্ভাবিত নিত্য কলাকৌশল তার প্রয়োগ সম্পর্কে জানতে পারছে। কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট www.aiz.gov.bd এর মাধ্যমে কৃষি বিষয়ক যে কোনো তথ্য ও প্রশ্নের উত্তর পেতে সহজ হয়। তারপরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট www.bri.gov.bd এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান সহজে পাওয়া যেতে পারে। কৃষি প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষকের ব্যয়িত পরিশ্রম, উৎপাদন ব্যয় অনেক কমে গেছে। তারপরে কৃষি উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে, কৃষির যাবতীয় তথ্য উপাত্ত সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। অর্থাৎ এই যে অনেকগুলো কারণ আমরা এখানে কৃষিতে আইসিটি ব্যবহারের ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো উপকার আমরা পেয়ে যাচ্ছি, অনেকগুলো ব্যবহার আমাদের হচ্ছে। এই আইসিটি ব্যবহার করে আমরা কৃষিতে অনেক সমৃদ্ধ হচ্ছি এবং এই যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের কৃষিকে উন্নত একটা অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে
একজন একজনের মাথায় বড় আমরা যে ফসল যে এই যে বায়োটেকনোলজির ফল কিন্তু এগুলো এই যে মানে আমরা দেখতে পাচ্ছি একটি মিষ্টি কুমড়া, একটি পাতাকপি, একটি মিষ্টি কুমড়া, দুইটা আরেকটা তরমুজ, এগুলোর আকার আকৃতি কিন্তু বিশাল আকারের। তো এই যে বিশাল আকারের হয়েছে, হ্যাঁ, এগুলো কিভাবে সম্ভব হয়েছে? এগুলো একমাত্র সম্ভব হয়েছে বায়োটেকনোলজির কারণে। তাহলে এই যে উচ্চ ফলনশীল প্রযুক্তি, যেগুলো আমরা এত বড় বড় ওই যে ফসল দেখলাম, উচ্চ ফলনশীল উন্নত বীজ উদ্ভাবনের ফলাফল, উন্নত বীজ উদ্ভাবন যদি করা যায় তাহলে কিন্তু এই ফসল উৎপাদন বেড়ে যাবে এবং এই প্রযুক্তি, উচ্চ ফলনশীল যে প্রযুক্তি, এটা আমরা দেখতে পাবো। এই উচ্চ ফলনশীল প্রযুক্তির 5টি উপাদান হলো কি কি উপাদান? উন্নত বীজ লাগবে, আধুনিক সেচ সুবিধা প্রয়োজন, রাসায়নিক সার প্রয়োজন, কীটনাশক প্রয়োজন এবং প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ প্রয়োজন। এই উপাদানগুলো এই কৃষি উৎপাদন বৃদ্ধি সহ পুরো অর্থনীতিতে প্রভাব ফেলে। বিশেষ করে কৃষির উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবিত হলে ফসলের ধরনের পরিবর্তন সাধিত হয়। আমরা একটু আগেও দেখেছি অনেকগুলো ফসলের আকার আকৃতি একটি ব্যাপক পরিবর্তন এসছে। ফলাফলটা কি? ফলাফলটা হলো ইতিবাচক কিছু ফলাফল আছে, নেতিবাচক কিছু ফলাফল আছে। ইতিবাচক ফলাফলের মধ্যে কৃষি উন্নত বীজ ব্যবহৃত হলে শস্য বহুমুখীকরণ তথা শস্য উৎপাদন বিন্যাস, চাষের নিবিড়তা এবং একক প্রতি ফলনের পরিবর্তন আসে। অর্থাৎ এখানে শস্য বহুমুখীকরণ সম্ভব হয়, শস্য উৎপাদনে বিন্যাস এবং চাষে নিবিড়তা এইসব এবং একক প্রতি ফলনের পরিবর্তন। বর্তমান বাংলাদেশে উন্নত বীজ থেকে প্রতি একক উৎপাদন 30-40 মণ। উন্নত বীজ উদ্ভাবনের ফলে সামগ্রিক কর্মকাণ্ড বৃদ্ধিও ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায়। কৃষি সমাজে আয়, সম্পদ ও সুযোগের বন্টন ব্যবস্থা বৃদ্ধি পেয়েছে। উন্নত বীজ উদ্ভাবনের ফলে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সম্পদেও কাম্য ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে। এগুলি হলো ইতিবাচক ফলাফল। আর আমরা এই যে ইতিবাচক ফলাফল দেখো, আরও অনেকগুলো ফসল আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুবই উৎপাদন, ব্যাপক হারে উৎপাদন হচ্ছে এবং আকার আকৃতিতেও একটা ব্যাপক পরিবর্তন। শসা, মরিচ, তরমুজ, টমেটো, এইগুলোতে একটা ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। নেতিবাচক ফলাফলের মধ্যে কী আছে? গভীর নলকূপ ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাচ্ছে। কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে। মাটির উর্বরতা ও গুণাগুণ নষ্ট হচ্ছে এবং মুক্ত জলাশয়ের মৎস্য উৎপাদন মারাত্মকভাবে কমে যাচ্ছে। শস্যের দেশীয় প্রজাতি আজ প্রায় বিলুপ্তির পথে। কৃষিতে অনেক অবাঞ্ছিত রোগবালাই এর আবির্ভাব ঘটেছে। এই যে নেতিবাচক ফলাফল কি? আইসিটির ব্যবহারের ফলে এইটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু উপকার হচ্ছে, কিছু ক্ষতিও আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মাশরুম, তারপরে মূলা, বিরাট আকারের এইগুলো উৎপাদন এখন সম্ভব হচ্ছে। এখন দেখব আমরা বৈশ্বিক উষ্ণতা কি। বৈশ্বিক উষ্ণতাটা হলো যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি গ্যাস সমূহের নির্গমন ও সঞ্চয়ন ও ঘনমাত্রা বৃদ্ধির মাধ্যমে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বৈশ্বিক উষ্ণতা বলে। অর্থাৎ এই যে বিভিন্ন গ্যাস আমাদের বায়ুমণ্ডলে ছড়িয়ে আছে, তো কিছু কিছু গ্যাস আছে যেগুলো আমাদের এই বাতাসকে দূষিত করে এবং এই ধরনের যে গ্যাসগুলো আছে যেগুলো কার্বন ডাইঅক্সাইড, আমরা যেটা ত্যাগ করি সেটা হলো কার্বন ডাইঅক্সাইড, আমরা যেটা নিই সেটা হলো অক্সিজেন। সেই অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, মিথেন গ্যাসের পরিমাণ যখন বেড়ে যায়, নাইট্রাস অক্সাইড যখন বেড়ে যায়, ক্লোরোফ্লোরোকার্বন যখন পরিমাণ বেড়ে যায়, এগুলো তখন কি হয়? এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যায় এবং উত্তপ্ত হয়ে গেলে কি হয়? এই বৈশ্বিক উষ্ণতা বেড়ে যায়। বৈশ্বিক উষ্ণতার যে কারণগুলো আমরা দেখব যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি গ্যাস নির্গমনের ফলে তারপরে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে
যে ওজোন স্তরের ক্ষয় হওয়ার কারণে আমরা সূর্যের আলো বেশি আমাদের কাছে বেশি তাপমাত্রা আমাদের কাছে পৌঁছে। তারপর গৃহস্থালী পণ্য যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন ইত্যাদি ধরনের স্প্রে ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে বনভূমি উজাড়ের ফলে বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। গ্রিন হাউস এফেক্টের ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে। এই যে কারণগুলো রয়েছে, এই কারণগুলোর কারণে আমাদের মাঝে আজকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে যে প্রাকৃতিক বিপর্যয় আমাদের মাঝে আসছে। আমি আজকেও আমাদের যে খবরে দেখলাম যে আমেরিকা, কানাডাতে বিরাট এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাপমাত্রা এত বেশি হয়ে গেছে যে বিভিন্ন এলাকা পুড়ে একদম ছাই। একটি আলু দেখো মানে একদম কোমর পর্যন্ত, একটি কুমড়ো দুজনে নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু বায়োটেকনোলজিরই ফল। এখন আসবে বাংলাদেশে কৃষি উন্নয়নে পারমাণবিক কৃষি প্রযুক্তি কি। এই কৃষিতে পারমাণবিক যে প্রযুক্তি, এই প্রযুক্তিটা ব্যবহার করার ফলে কি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রকৃতি, মাটি, শাকসবজি, বৃক্ষ, প্রাণী, বায়ু, এমনকি খাদ্য সামগ্রীতে তেজস্ক্রিয় আইসোটোপ, রেডিও আইসোটোপ যেটাকে বলা হয়, ব্যবহারের মাধ্যমে পরিমাণগত, গুণগত এবং রূপগত পরিবর্তন সাধনকে পারমাণবিক কৃষি প্রযুক্তি বলা হয়। এই যে কৃষিতে এই যে বিভিন্ন আমরা সবজি দেখলাম, বিভিন্ন ফসল দেখলাম যে ব্যাপক একটা পরিবর্তন হয়ে গেছে, গুণগত, রূপগত, পরিমাণগত একটা পরিবর্তন আসছে। এই পরিমাণগত এই বিষয়টাকে এইটা রেডিও আইসোটোপের মাধ্যমে যে একটা পরিবর্তন আনা সম্ভব হয়েছে এবং এই যে পরিবর্তনটা এটাকে বলা হয় পারমাণবিক কৃষি প্রযুক্তি। অর্থাৎ এই পারমাণবিক যে রেডিও আইসোটোপ এটা কৃষিতে ব্যবহার হচ্ছে এখন। এই পারমাণবিক কৃষি প্রযুক্তির গুরুত্বটা কতটুকু আছে আমাদের মাঝে আমরা জানি। যে গামা রেডিয়েশন এই উদ্ভিদ এবং প্রাণী রোগ জীবাণু নিরাময়ে ভূমিকা রাখছে। তারপরে রেডিও আইসোটোপের সাহায্যে উন্নত মানের বীজ সংরক্ষণ করা যায়। তারপরেও রেডিয়েশন এর সাহায্যে শস্য বীজের গুণগত পরিবর্তন করে উৎপাদন বৃদ্ধি করা যাচ্ছে। মাটি ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে নেওয়ার ক্ষেত্রে কৃষি প্রযুক্তি ভূমিকা রাখে। কঠিন শিল্প বর্জ্যকে রেডিও আইসোটোপের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় সারে রূপান্তরিত করা হয়। এখানে আমরা যে জিনিসগুলো দেখতেছি, আমরা যে পারমাণবিক কৃষি প্রযুক্তির যে ব্যবহার, এই পারমাণবিক কৃষি প্রযুক্তি যখন আমরা কৃষিতে ব্যবহার, কৃষির একটা প্রযুক্তি হিসেবে আমরা যখন এই রেডিও আইসোটোপ, রেডিয়েশন, গামা রেডিয়েশন এগুলো আমরা যখন ব্যবহার করছি, এর ফলে ব্যাপক একটা পরিবর্তন ঘটে গেছে। আমরা ইতিমধ্যে অনেকগুলো ছবি দেখেছি। তারপরে এখানে আরও ছবি আছে, লাউয়ের আকার এবং এই কুমড়োর আকার মানুষের চেয়েও বড় হয়ে গেছে একটি মুষ্টি কুমড়া লাউ। তারপর আরেকটি বিষয় রয়ে গেছে আমাদের জলবায়ু পরিবর্তন। এই যে জলবায়ুর যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি এখন, যে নিয়ামকের দ্বারা জলবায়ুর উপাদান অর্থাৎ তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, আর্দ্রতা, ভারীপাত ইত্যাদি পরিবর্তন হয়ে থাকে জলবায়ুর পরিবর্তন বলে। অর্থাৎ এই যে জলবায়ুর যে উপাদানগুলো আছে, যে তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, আর্দ্রতা, ভারীপাত, বৃষ্টি, এই যে জিনিসগুলো, এগুলো হলো জলবায়ুর পরিবর্তন। এগুলোর মাধ্যমে জলবায়ুর পরিবর্তন ঘটে। আর এই জলবায়ুর পরিবর্তনের কারণগুলো কি আমরা একটু আগেও পড়েছি, কিছু কারণ এটার সাথে অনেকটা মিল আছে। জলবায়ুর পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। একটু আমরা আগে জেনেছি যে বৈশ্বিক উষ্ণায়নটা কি। অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনই হয় বৈশ্বিক উষ্ণায়নের কারণে। কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি গ্যাস নির্গমনের ও সঞ্চয়ন এবং এর গণমাত্রা বৃদ্ধির ফলে এই জলবায়ুর পরিবর্তন ঘটছে আজকে। নির্বিচারে বনবৃক্ষ নিধন, তারপরে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, বিভিন্ন ধরনের স্প্রে ইত্যাদির ব্যবহার, মশা মারার জন্য আমরা স্প্রে ব্যবহার করি। রাসায়নিক তেজস্ক্রিয়তা বৃদ্ধি, তারপরে গৃহস্থালী, শিল্প বর্জ্য, কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া, এগুলো জলবায়ুর পরিবর্তনের অন্যতম কারণ।
তাহলে আমরা এই জলবায়ুর পরিবর্তন কি, জলবায়ুর পরিবর্তনের কারণগুলো কি, এইগুলো তোমরা বইয়ের মধ্যে অনেক বড় বড় করে আছে, কিন্তু এগুলো সংক্ষিপ্ত আকারে এগুলো তোমাদের আলোচনার মধ্য থেকে বের করে নিয়ে আসতে হবে। কারণ এগুলো যদি বের করে নিয়ে না আসো, তাহলে তোমার এই যে 4 মিনিট 5 মিনিট সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তর তোমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। এখন এই বাংলাদেশের জলবায়ুর পরিবর্তনের প্রভাবটা কতটুকু পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি, অর্থাৎ প্রতি বছর বৃদ্ধি পায় 7 মিলিমিটার হারে। এই সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ফলে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, আমাদের পানির লবণাক্ততা বৃদ্ধি পায়। 10 লাখ হেক্টর জমি অনাবাদি পড়ে আছে। পানির লবণাক্ততা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে প্রায় 10 লক্ষ হেক্টর জমি অনাবাদি পড়ে আছে। তারপরে এই আকস্মিক বন্যা উত্তরাঞ্চলে প্রায় 4000 বর্গ কিলোমিটার, দক্ষিণাঞ্চলে 1400 বর্গ কিলোমিটার এলাকা আকস্মিক বন্যার শিকার হয়। খরা দেশের উত্তরাঞ্চলে পূর্বাঞ্চলে এই খরা দেখা দেয়। তারপরে নিম্নভূমিতে প্লাবন, অর্থাৎ 1,20,000 বর্গভূমি এলাকা ক্ষতিগ্রস্ত হয় এই নিম্নভূমিতে যখন প্লাবন ছড়িয়ে পড়ে। 1,20,000 বর্গ কিলোমিটার। নদী ভাঙ্গন, দেশে নদী ভাঙ্গনের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা এখন প্রায় খবর দেখি বিভিন্ন এলাকায় তিস্তার ভাঙ্গন, যমুনার ভাঙ্গন, পদ্মার ভাঙ্গন, এগুলোতে মরুভূমির বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে অনেক এলাকায়। তারপর নদী প্রবাহ হ্রাস পাচ্ছে, নদীর প্রবাহ কমে যাচ্ছে, জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে কি প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে। এই যে কারণগুলি, আমরা অনেকগুলো কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এর ফলে আমরা যে জিনিসটা আসছে, আমরা এতক্ষণ যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি, এখন আমরা আমাদের আলোচনা প্রায় শেষ। এখন আমরা আরেকটি ভিডিও আমরা দেখব। এই ভিডিওতে আমরা দেখতে পাবো যে পৃথিবীর বিখ্যাত যে কিছু বিষয়। What is biotechnology? In agricultural biotechnology, the plant produces products that give it special qualities like higher nutrition, resistance to pests and diseases, or increased yield. Through biotechnology,
scientists can customize crop plants by identifying a specific trait, like better taste or hardiness, from one source and then transferring that trait into the plant. Is biotechnology new? Using biotechnology to produce food is not new. For nearly 6,000 years, people have used yeast, a living organism, to make bread rise, and we've used biotech for almost as long to ferment beer and wine. Modern biotechnology is based on discoveries that were made more than 150 years ago by a monk named Gregor Mendel. Mendel figured out how hereditary traits are passed from parents to offspring in plants. Since then, people have used Mendel's discoveries to breed better crops. This process is called traditional crossbreeding, but it transfers many genes for many different traits into the offspring. It takes generations and generations to breed out unwanted traits. It's a slow process because each generation takes a whole growing season. With modern biotechnology, we can transfer a single gene for a specific trait from one source into another plant. The process is still based on Mendel's laws of heredity, but it's quicker and more precise than traditional breeding. How does biotechnology work? Biotechnology works according to can manage the weeds and plow less. This saves energy as well as the soil. Biotechnology also helps farmers to control harmful bugs. Thanks to biotechnology, farmers can now plant seeds that allow the plant to protect itself from harmful insects. For instance, crops enhanced by biotechnology can protect themselves from insects and diseases and reduce the amount of pesticides farmers need to use. In fact, since farmers started to grow insect-resistant cotton, they have cut their insecticide use by millions of pounds. Giving farmers choices to control harmful bugs and weeds helps their farms and the environment. Safety and regulation. The safety and regulation of biotechnology has been carefully considered over many years. Every agricultural product of biotechnology is thoroughly tested in the lab, in growth chambers, in greenhouses, and in the field to assure its safety. Once this research is done, which can take years to complete, the results are reviewed by a variety of experts. In America, 3 government agencies decide whether the crops are safe and whether they can be sold to farmers. The U.S. Department of Agriculture, the USDA, reviews the environmental safety of biotech plants, provides permits for testing them in the field, and approves their sale to farmers. The Food and Drug Administration, the FDA, assesses whether the food and feed from biotech crops is safe for human and animal use. The Environmental Protection Agency, the EPA, oversees biotech crops that protect themselves from insects to be sure they're safe for the environment and safe to eat. Many scientific organizations and scientists around the world have endorsed the safety and benefits of agricultural biotechnology. Someday, farmers could produce more food, help the environment, and produce more nutritious food. Do you want to be a part of a cutting-edge industry that develops life-saving medical devices, as well as develops cleaner energy? The biotech industry in California is expected to grow by 10% by 2019. It offers job opportunities for entry-level employees and exciting career ladders for employees who choose to continue their education. My name's Annie Enriquez, and I'm the Principal Staffing Consultant with Genentech. I think the most exciting thing working in biotech and the biotech industry is the breakthrough science that we get to explore, in addition to the caliber of talent
that we have here, knowing that we're all working towards that same goal. The biotechnology industry in California accounts for over 6,500 businesses. There are currently nearly 200,000 employees in the California biotech industry. In the next 5 years, it's projected that there will be close to 20,000 new jobs created in California, representing a 10% industry-wide employment growth by 2019. So when we're looking to hire bioprocess manufacturing technicians, it's really a blend of education, achievements, and also if there's any work experience. But I think what's most important is if they have the drive and the passion to do great work. What's important is to always be sure to highlight, even if they don't have the applicable work experience, is to be able to highlight their classroom projects, if they participated in any type of involvement with, like, for example, local chapters, associations, and then also, last but not least, any volunteer activities. The advice that I would give to an individual is really taking full advantage of summer internships, co-ops, and even if there's temporary employment opportunities. It's just such a great way to